আমরা এইখানে এই বই যেটা আছে এটাতে, এবং হচ্ছে যে আরেকটা বই আছে তোমার হচ্ছে যে যেটা আমি নোট, বই তো না, এটা টিউটোরিয়াল পয়েন্ট। ওখান থেকে কিছু টার্ম আছে, ভাই ভাই বিভিন্ন চাকরি বাকরিতে গেলে যেন এই টার্মগুলো বলতে পারো। এইখানে কয়েকটা পেজ আছে। হ্যাঁ, এইটা আর হচ্ছে যে এইখানে রোবোটিক্স এর এই বইটা যেটা দিয়েছি, আমি তোমাদের বইয়ের সংখ্যা বাড়াতে চাচ্ছি না। অলরেডি তার তোমরা যারা 10 জন রোবোটিক্স এ ক্লাস করেছো তারা জানো রোবোটিক্স মানেই হচ্ছে অ্যানালাইসিস, বিশেষ করে কাইনেমেটিক্স, যেটা লোকোমোশন যেটা, আহ, সেটা তো একেবারেই পুরাটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। তো ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস এ আর দিয়ে তোমাদের হচ্ছে যে তোমাদের এক একজনকার রিসার্চ এক এক দিকে, সেদিকে আমি আর নিয়ে যাচ্ছি না। তো কি হলে আহ, আজকে আমরা যে বেসিক যে জিনিসগুলো তোমাদের অনেকেরই জানা, যারা তোমরা এর আগে রোবোটিক্স পড়েছো আমাদের আন্ডার গ্রাজুয়েটে, তাদের এগুলা জানা আছে। আর যারা জানে না তাদের জন্যই মূলত যে হচ্ছে যে রোবোটিক্স এর এই পয়েন্ট গুলো, এবং সাথে আমরা কিছু আর্কিটেকচারাল, যেটা তোমরা এর আগে কিছুটা জানোনি, যারা আর রোবোটিক্স পড়েছো জানো না, তারাও কিছুটা শেষের দিকে কিছু অংশ জানতে পারবা নতুন কিছু। তাহলে রোবট যদি আমরা দেখি, এই বইটাতে রোবটের যে একটা সংজ্ঞা দিয়েছে, এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট কোনো সংজ্ঞা নয়। আহ, এটা একটা সস্তা একটা সংজ্ঞা। রোবট আর দ্য আর্টিফিশিয়াল এজেন্ট অ্যাক্টিং ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড, এটুকুই যথেষ্ট নয়। হ্যাঁ, তারপরও এটাই মনে করো প্রাইমারি একটা, মানে আমি যদি শর্টকাটে বলি, যেহেতু শর্টকাটেই বলছি তাহলে শর্টকাটে এটাই আর কি, যে একটা এজেন্ট, ইন্টেলিজেন্ট এজেন্ট যেটা হচ্ছে তার ডিসিশন মেকিং ক্ষমতা থাকবে। এমনি আমরা অনেকগুলোকেও রোবট বললি, যদি হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, মানে তোমার হচ্ছে যে হ্যান্ড, তোমার হচ্ছে যে যেটাকে বলে হচ্ছে যে আহ, আহ, তোমার হচ্ছে যে এটা কি বলে, মানে হচ্ছে যে এই যে রিমোট কন্ট্রোলার দিয়ে যেটা আমরা চালাই, আসলে হিউম্যান ডিসিশন দিয়ে চালাই কোন পাশে যাবে ডানে বামে, সেটা আসলে রোবট নয়। রোবট মানেই হচ্ছে তার অবশ্যই ডিসিশন মেকিং ক্ষমতা রাখতে হবে। তখন পর্যন্ত আমরা রোবোটিক্সে যাব, সে পর্যন্ত যাব। এটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি ব্রাঞ্চ, যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এন্ড কম্পিউটার সায়েন্স, বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তো অবশ্যই এখানে ইম্পর্টেন্ট একটা পার্ট, মাল্টি ডিসিপ্লিনারি অ্যাকশন। আবার রোবটের যে আর্কিটেকচার দেখি, রোবোটিক্সের আর্কিটেকচারে আমরা অবশ্যই প্রথমের দিকে রোবট বলতে আমরা এখন যে রোবট দেখি, হিউম্যানয়েড রোবট বা হচ্ছে বিভিন্ন ধরনের গাড়ি দেখি, প্রথমে আসলে রোবট এইভাবে ছিল না। রোবট ছিল আসলে একটা ম্যানিপুলেটর, যে শুধু একটা আর্মস, ম্যানিপুলেটর, যেটার নাম হচ্ছে ম্যানিপুলেটর। রোবোটিকের ভাষায় এটাকে ম্যানিপুলেটর বলে, আমরা সাধারণ যেটাকে বলি রোবোটিক আর্ম। কিন্তু যখন রোবোটিকের ভাষায় আমরা কথা বলবো সেটার নাম হচ্ছে ম্যানিপুলেটর। তো এই ম্যানিপুলেটর হচ্ছে যে একটা রোবোটিক আর্ম, যেটা হচ্ছে যে আসলে সিদ্ধান্ত নিবে। তার হচ্ছে যে তার মাথায় যে অংশগুলো থাকবে, যেটা দিয়ে সে অবজেক্ট ধরবে, হাঁটাচলা করবে, সেটাকে বলে ইন্টিফেক্টর। সেটাকে বলা হয় ইন্টিফেক্টর। এবং হচ্ছে যেটা দিয়ে তোমার হচ্ছে যে দেখবে সেন্স করবে। তারপর হচ্ছে মানুষের যে 5টা সেন্সর আছে, যেমন রোবোটিক্স যেরকম এই সেন্সর গুলোকে, ওগুলাকে সেন্সরি বলে আর কি। হ্যাঁ, যেগুলাকে দিয়ে সে এনভায়রনমেন্টকে সেন্স করবে। এবং হচ্ছে ইন্ডিফেক্টর, এবং এখানে আরেকটা টার্ম আছে অ্যাকচুয়েটর। এই ইন্ডিফেক্টরের আগে অ্যাকচুয়েটর, যেটা ম্যানিপুলেটরের সাথে এই বইয়ে ম্যানিপুলেটরের সাথে কথাটা ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়েটর এবং ম্যানিপুলেটর একই করে ফেলেছে এখানে। আসলে ওইটা একটা আলাদা টার্ম একটা, যে রোবোটিকের 3টা, মানে রোবোটিকে বেসিক্যালি রোবট অ্যাকশনে যাবে, এনভায়রনমেন্ট থেকে সেন্স করবে সেন্সর দ্বারা, তারপর হচ্ছে ডিসিশন মেকিং করবে, এবং অ্যাকচুয়েটর দ্বারা অ্যাকশন করবে। এই অ্যাকচুয়েটরের ভিতরেই আসলে ইফেক্টর পড়ার কথা, কিন্তু এখানে বইটাতে একটু আলাদা করে দিয়েছে। সমস্যা নাই, এখানে যেভাবে আছে সেটা তোমরা অলরেডি রোবট নিয়ে বিস্তারিত কিছু পড়ে ফেলেছো। হ্যাঁ, তো এই হচ্ছে যে বিভিন্ন ধরনের রোবট এখানে। অটোনোমাস রোবট বলতে যে রোবট গুলো হচ্ছে নিজে নিজে ডিসিশন নেয়, সেগুলোকে অটোনোমাস রোবট বলে। হিউম্যানয়েড মোবাইল রোবট, এগুলা তোমাদের কাছে সব, এগুলা তোমাদের জানা, আমি সেখানে যাচ্ছি না। হার্ডওয়্যার, রোবট হার্ডওয়্যার, যেটা আমি এই যে কথাটা বললাম, রোবট হার্ডওয়্যার হচ্ছে সেন্সর, প্যাসিভ সেন্সর আমরা কাকে বলবো, যে সেন্সর গুলো হচ্ছে যে শুধুমাত্র সিগন্যাল নেয় এবং সিগন্যাল ছেড়ে দেয় এনভায়রনমেন্টে। সিগন্যাল নিল, এনভায়রনমেন্ট থেকে সিগন্যাল নিল, এবং সিগন্যাল কোনো ধরনের মডিফিকেশন ছাড়াই, কোনো ধরনের প্রসেসিং ছাড়াই ডাইরেক্ট মাইক্রো কন্ট্রোলারে দিয়ে দিবে, সেটা হচ্ছে তোমার হচ্ছে প্যাসিভ সেন্সর। আর অ্যাক্টিভ সেন্সর কোনটা, যে সেন্সর গুলো শুধুমাত্র এনভায়রনমেন্ট থেকে নিবে না, সাথে সাথে আবার হচ্ছে যে এনভায়রনমেন্ট থেকে নিয়েই সাথে সাথে পাঠাই দিবে না, সে তার ভিতরেই আগে প্রসেস করবে, প্রসেস করে যে ধরনের নয়েজ আছে সেগুলোকে ফিল্টারিং করে সরাই দিবে,
এবং হচ্ছে প্রয়োজনে সেটাকে এনার্জিকে বুস্ট করে দিবে। হ্যাঁ, এনার্জিকে বুস্ট করে মানে এমপ্লিফাই করে পাঠিয়ে দিবে। মানে সেই সেন্সর গুলোকে আমরা অ্যাক্টিভ সেন্সর বলি। এবং হচ্ছে যে এই সেন্সর গুলো তোমার হচ্ছে যে কিছুটা বলা যায় যে আ ইনফরমেশন এমনভাবে দেয় যে সিগন্যালটা চেঞ্জ করা যাবে না। যে ১ম এ আমরা যদি একটা উম যে একটা এনভায়রনমেন্ট থেকে একটা টেম্পারেচার হচ্ছে যে এমন লেভেলে আছে যে মোটামুটি চেঞ্জ করা যায় না। কিন্তু আ সেন্সর যদি প্রসেস করার পরে সেন্সর থেকে আউটপুট আসলে ওটাকে সেন্স করা যাবে। যে হচ্ছে যে অন্য কোনো লাইট ইমিটিং ডায়োড বা অন্য কিছু ওখানে এড করে দিলেই ওটা দেখা যাবে যে সেন্স করা যাবে। এই ধরনের সেন্সর গুলোকে অ্যাক্টিভ সেন্সর বলে। আর ক্যামেরা যেমন হচ্ছে যে প্যাসিভ সেন্সর, এটাকে আমরা বলতে পারি যা পাচ্ছে তাই। ট্রু অবজার্ভে যা দেখছে তাই দেখা দিচ্ছে। এখানে কোনো প্রসেসিং এর কোনো বিষয় নেই। রেঞ্জ ফাইন্ডার এগুলো সেন্সর দিয়ে মাপজোক করে। সোনার সেন্সর এগুলোও তো তোমার হচ্ছে সামনে কোনো অবজেক্ট আছে কিনা সেগুলো দিয়ে হিসাব নিকাশ করে দেখে। আহ, তোমার হচ্ছে যে ক্যামেরা তো হচ্ছে যে ভিজিবল করার জন্য। লোকেশন সেন্সর, এইসব বিভিন্ন ধরনের সেন্সর এখানে আলোচনা করেছে। হ্যাঁ, গ্লোবাল পজিশন সিস্টেম, জিপিএস সিস্টেম, এইগুলো সবগুলোই হচ্ছে যে তোমার হচ্ছে যে রোবটের হচ্ছে যে ইনিশিয়াল স্টেজে, সেন্সরি স্টেজে এটা ব্যবহার করা হয়। ইফেক্টর, যে ইফেক্টরে আমি তোমাদেরকে বললাম যেটা হচ্ছে অ্যাকশন করবে। দিয়ে সেন্সর গুলো বিভিন্ন ধরনের সেন্সর, ইনার্শিয়াল সেন্সর, ফোর্স সেন্সর, টর্ক সেন্সর, বিভিন্ন সেন্সর সম্পর্কে এখানে আলোচনা করছে। এই সেন্সর গুলোর ডেফিনিশন গুলো তোমরা জেনে নিও। বিশেষ করে অনেক সময় তোমাদেরকে বলতে পারে যে ইনার্শিয়া মাপার জন্য কোন ধরনের সেন্সর গুলো ব্যবহার করবে, গাইরোস্কোপ, এই ধরনের সেন্সর গুলো। ফোর্স সেন্সর হিসেবে কোন ধরনের সেন্সর গুলো ব্যবহার করে, ক্যাপাসিটিভ সেন্সর। তারপর বিভিন্ন ধরনের যে ক্যাপাসিটিভ সেন্সরই মূলত ফোর্স সেন্সর হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, এই ধরনের সেন্সর গুলো। তো বিভিন্ন ধরনের নাম পাবে এখানে আর কি। হ্যাঁ, যেগুলো তোমাদের হচ্ছে যে বিভিন্ন ধরনের চাকরির ভাইবা বিভিন্ন ধরনের অন্তত বলতে পারবা যে আমি নামটা শুনেছি বা নামটা আমি জানি। একবারে না না জানার চাইতে কিছু জানাটা ভালো। ঠিক আছে? ইন্ডিফেক্টর হচ্ছে যেটা হচ্ছে যে ফিল্ডে যেটা দিয়ে কাজ করবে একদম মাথায়। ইন্ডিফেক্টরে আমরা উদাহরণ বলতে পারি হাতের আঙ্গুর। আঙ্গুর গুলো হচ্ছে ইন্ডিফেক্টর। ইন্ডিফেক্টর বিভিন্ন ধরনের ইন্ডিফেক্টর হতে পারে। যেমন হচ্ছে মেকানিক্যাল ইন্ডিফেক্টর, যেমন গ্রিপার্স, তোমার হচ্ছে যে ফ্রিকশনের উপর কাজ করে, গ্রিপার কাজ করে। তারপর হচ্ছে যে সাকার সেগুলো ইন্ডিফেক্টর, সাকিং করার জন্য সেই ধরনের ইন্ডিফেক্টর। এই এগুলা তোমাদের হচ্ছে এখানে আরেকটা জিনিস এখানে নাই, অন্য বই আছে রোবোটিকের আর্কিটেকচার। সেগুলা তো আসলে যারা পড়েছো তারা তো জানো যে হচ্ছে যে কার্টেসিয়ান রোবট, সিলিন্ড্রিক্যাল রোবট, ওটা একটু ইম্পর্টেন্ট। এর ভিতরে এগুলো আছে কিন্তু এখানে এটা আলোচনা করেনি। আমি আর অন্য বইয়ে যাচ্ছি না। এই হচ্ছে বিষয়ে বিভিন্ন ধরনের রোবট এখানে বলেছে। তোমরা এটা দেখবা রোবটের পারসেপশন করার জন্যই তোমার হচ্ছে যে এই পারসেপশনের যে বিষয়টা, যেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল বিষয়টা আছে ডিসিশন মেকিং এর, এখানে পারসেপশনের বিষয়টা আছে। থাকে এটা, এটা পড়ার দরকার নেই। এখানে গেলেই ওই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো চলে আসবে। থাক, আমরা হার্ডওয়্যারে নিয়ে থাকি। মন্টি কার্লো রুট, এখানে তোমাদের কাছে এই যে মেশিন লার্নিং, রোবট প্ল্যানিং মুভে যখন আসবে তখনই আসবে পাথ ফাইন্ডিং এর বিষয়। যে তোমার হচ্ছে যে কাইনেটিক্স, রোবোটিক কাইনেটিক্স আসবে, ফরওয়ার্ড কাইনেমেটিক্স, ইনভার্স কাইনেমেটিক্স। তো গেলে আবার ম্যাথমেটিক্সে চলে আসছে। প্ল্যানিং আর সাডেন মুভমেন্ট, এভাবে হয় অনলাইনে ক্লাস নিয়ে। এমনি একটা দুইটা ক্লাস নিলেই অনেক কিছু আছে এখানে। যেটা বিষয় সবার জন্য, যেটা তোমরা যারা পড়েছো তাদের জন্য, যারা পড়োনি তাদের জন্য রোবোটিক সফটওয়্যার আর্কিটেকচার। রোবোটিক্স কে আমরা সফটওয়্যারের উপর কনসিডার করে, বিশেষ করে প্রসেসিং, রোবোটিক্স এর ডিসিশন মেকিং প্রসেসিং এর উপর বেসিস করে রোবোটিক্স কে আমরা সফটওয়্যার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা এটাকে তোমার হচ্ছে যে ইয়া করি, তাহলে আমরা তিন ধরনের সফটওয়্যার আর্কিটেকচারাল ভিউ পয়েন্টে আমরা রোবটকে পেয়ে থাকি।
এটা রোবোটিক সফটওয়্যার আর্কিটেকচার বলে। মানে সফটওয়্যারের পয়েন্ট অফ ভিউ থেকে রোবটকে যদি ভাগ করি, তাহলে সেটাকে 3 ধরনের আমরা আর্কিটেকচার দিয়ে থাকি। আর এটাকে পুরাটাকে কমনলি যে সফটওয়্যার আর্কিটেকচার বলা হয়, robotic software architecture. A methodology of structuring algorithm is called a software architecture, and architecture includes language tools for writing programs as well as overall philosophy for how the program can be brought together. এটা হচ্ছে সফটওয়্যার আর্কিটেকচারের সংজ্ঞা বললো। আসলে রোবোটিক্সের এখন রোবোটিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি, এজ এ ব্রড ভিউ থেকে দেখি, এই ধরনের রোবোটিক্সের 2 ধরনের কন্ট্রোল পাওয়া যায়। এক ধরনের হচ্ছে রিঅ্যাকটিভ কন্ট্রোল, যেটা হচ্ছে সেন্সর ড্রাইভেন এবং অ্যাপ্রোপ্রিয়েট ফর মেকিং লো লেভেল ডিসিশন ইন রিয়েল টাইম। একটা হচ্ছে সেন্সর ড্রাইভেন, একটা হচ্ছে গ্লোবাল কন্ট্রোল ডিসিশন, যেটা গ্লোবাল কন্ট্রোল ডিসিশনকে আবার অনেক সময় ডেলিভারেট প্ল্যানিং, ডেলিভারেট ডেলিভারেট কন্ট্রোল বলে। যখন আমরা হায়ার মানে এনভায়রনমেন্টে এক্সপার্ট লেভেলে কথা বলবো, তখন আমরা বলবো 2 ধরনের রোবট কন্ট্রোল। একটা হচ্ছে রিঅ্যাকটিভ কন্ট্রোল, আর একটা হচ্ছে ডেলিভারেট কন্ট্রোল। রিঅ্যাকটিভ কন্ট্রোল কোনটা? রিঅ্যাকটিভ কন্ট্রোল হচ্ছে লো লেভেল কন্ট্রোল। লো লেভেল কন্ট্রোল আবার কোনটাকে বলবো? লো লেভেল কন্ট্রোল হচ্ছে সেন্সর থেকে নিয়ে, এখনই আমরা একটা ডিসিশন পাইলাম, সামনে বাধা আছে, ঘুরে যেতে হবে, সামনে মুভ আছে, সামনে ডানে বামে কোনো চিন্তা করলে ওই বাধাটাকে কোনো রকমে অতিক্রম করতে হবে, লো লেভেল। আর ডেলিভারেট লেভেল কোনটা? ডেলিভারেট হচ্ছে গ্লোবাল কন্ট্রোল ডিসিশন, যেটা হচ্ছে যে এনভায়রনমেন্টকে অবজার্ভ না, তাৎক্ষণিকভাবে ইনস্ট্যান্টলি এনভায়রনমেন্টকে দেখা যাচ্ছে না, কিন্তু ভবিষ্যতে একটা ঘটনা ঘটতে পারে, আমার ডানে বামে গেলে ভবিষ্যতে ঘটনা ঘটতে পারে, সেই ভবিষ্যতের ডিসিশনটাকে আগেই নেওয়া। এইখানে যেটা বলছে, ইনফরমেশন এট দ্যাট ক্যান নট বি সেন্স এট দ্য টাইম অফ ডিসিশন মেকিং। যখন সে ডিসিশন নিচ্ছে তখন একটা ইনফরমেশন নাই, কিন্তু ভবিষ্যতে ওই ইনফরমেশনটা আসবে। এই ডিসিশন ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে যে ডিসিশনটা নেওয়া হয়, এটাকে হাই লেভেল ডিসিশন বলা হয়। আহ, এটা হচ্ছে ডেলিভারেট প্ল্যানিং, বা এটাকে গ্লোবাল কন্ট্রোল ডিসিশন বলা হয়। মানে সার্বিক সকল বিষয়গুলোকে নিয়ে বিবেচনায় নিয়ে যে ডিসিশনটা নেওয়া হবে, এটা হচ্ছে গ্লোবাল কন্ট্রোল ডিসিশন, বা আমরা ডেলিভারেট প্ল্যানিং বলতে পারি। ডেলিভারেট কন্ট্রোল প্ল্যানিং, ডেলিভারেট টেকনিক। এখানে যেমন বলছে যে আর্কিটেকচার দ্যাট কম্বাইন্ড রিঅ্যাকটিভ এন্ড ডেলিভারেট টেকনিক আর কল্ড হাইব্রিড আর্কিটেকচার। বেশিরভাগ যে উন্নত মানের যেগুলো রোবট, সেগুলো হচ্ছে হাইব্রিড, তোমার হচ্ছে হাইব্রিড আর্কিটেকচার। এই কন্ট্রোলারের ভিতরে এগুলো কন্ট্রোল গুলো কিভাবে করা হয়, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পিআইডি কন্ট্রোলার, পিডি কন্ট্রোলার, যেগুলো আমরা কন্ট্রোল সিস্টেমে পড়েছি, যারা ইসি থেকে পড়ছো, আমি নিজেই এগুলো ক্লাস নিয়েছি। সেই কন্ট্রোলার গুলো দিয়ে তোমার হচ্ছে যে এই হাইব্রিড সিস্টেম গুলো তোমার হচ্ছে যে আর্কিটেকচারটা ডিজাইন করা হয়। তাহলে এখানে আমরা দুটো দেখলাম এই ধরনের, এই পুরো আর্কিটেকচারটাকে এই দুটোর উপর বেসিস করে, রিঅ্যাকটিভ কন্ট্রোল এবং ডেলিভারেট কন্ট্রোল টেকনিক, এটার উপর বেসিস করে আমরা সফটওয়্যার আর্কিটেকচারকে 3 ভাগ করতে পারি। আর কিয়াতে একটা হচ্ছে সাবসামশন আর্কিটেকচার। সাবসামশন আর্কিটেকচার একটা ফ্রেমওয়ার্ক, যেটা হচ্ছে যে রিঅ্যাকটিভ, যেটা মূলত রিঅ্যাকটিভ কন্ট্রোলার অফ ফাইনাইট স্টেট মেশিনস, যেটা হচ্ছে রিঅ্যাকটিভ কন্ট্রোলার টাইপের হচ্ছে যে আর্কিটেকচার, যেখানে হচ্ছে যে শুধুমাত্র লো লেভেল তোমার হচ্ছে যে ডিসিশন গুলো নেওয়া হয়, যে রোবটের মোটর বা রোবট কোন পাশে যাবে, কোন পাশে যাবে, সামনে বাধা নিলে তাৎক্ষণিক মানে হচ্ছে ইনস্ট্যান্ট কিভাবে ডিসিশন নেবে, সেখানে সে ভবিষ্যতের কথা চিন্তা করবে না। সে সামনের অবস্টলকে অ্যাভয়েড করতে গিয়ে সে হয়তো পুকুরে পড়ে যেতে পারে, হ্যাঁ, সে হয়তো রাস্তা থেকে বেলাইন হয়ে যেতে পারে, তাতে কিন্তু সামনের অবস্টলটাকে সে চলে যাবে, সে ভবিষ্যৎটাকে সে চিন্তা করবে না, এরকম আর কি। এটা হচ্ছে সাবসামশন সাবসামশন আর্কিটেকচার। এরপরে হচ্ছে যে উন্নত মানের আর্কিটেকচার হচ্ছে 3 লেয়ার আর্কিটেকচার, যেটা হচ্ছে মোস্ট পপুলার আর্কিটেকচার, হাইব্রিড আর্কিটেকচার। এটা দুটোই ব্যবহার করা হয়, রিঅ্যাকশন টাইপ এবং ডেলিভারেশন। এটা আবার 3টা লেয়ার, একটা হচ্ছে রিঅ্যাকটিভ লেয়ার, লো লেভেল লেয়ার আছে, যে তাৎক্ষণিক ছোট ছোট ডিসিশন গুলো। এক্সিকিউশন লেয়ার, যেখানে হচ্ছে যে অনেক সময় তোমার হচ্ছে রিঅ্যাকটিভ লেয়ার এবং ডেলিভারি লেয়ার দুটোকে নিয়ে প্রসেস করে, তারপর হচ্ছে যে যেখানে প্রসেস করা হয় সেখানে সেই লেয়ার হচ্ছে এক্সিকিউশন বা সিকোয়েন্সিং লেয়ার। আরেকটা হচ্ছে যে এখানে হচ্ছে যে তোমার হচ্ছে যে ডেলিভারেট ডেলিভারেট লেয়ার, যেখানে হচ্ছে যে এটা মধ্যস্থকারী লেয়ার, এক্সিকিউশন লেয়ার, 2 লেয়ারের মাঝখানে কি ডিসিশন নেবে, আর একটা হচ্ছে ডেলিভারেট লেয়ার। এটা তিনটা লেয়ারই এখানে বিদ্যমান, যার জন্য এটার নাম হচ্ছে 3 লেয়ার আর্কিটেকচার। 3টা লেয়ার না, লেয়ার মূলত 2টা, আর মাঝখানে এক্সিকিউশন লেয়ার হচ্ছে 2টা লেয়ারের মধ্যবর্তী একটা সিকোয়েন্স, যেটা হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে, যে কোন ডিসিশনের পর কোন ডিসিশন আসলো, এবং হচ্ছে যে সেই সিকোয়েন্সটাকে মেনটেন করলো ভবিষ্যতের জন্য, যেখান থেকে সে লার্নিং করবে, এক্সিকিউশন লেয়ার। এই জন্য এটা হচ্ছে মোস্ট পপুলার একটা। এই 3 লেয়ার আর্কিটেকচার একটা সুবিধা হচ্ছে যে রোবটকে তোমার হচ্ছে যে সেই এনভায়রনমেন্ট থেকে নিজেও লার্ন করবে। যেখানে হচ্ছে যে আমরা সাবসামশন লেয়ার বা পাইপলাইনিং লেয়ার
একটা পরের লেয়ারটা হচ্ছে পাইপলাইন লেয়ার, যেখানে আমাদেরকে লার্ন করাই দিতে হয়। সেখানে 3 লেয়ার আর্কিটেকচারে সে হচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রে সে তার কি খাদে পড়ছে, ডানে যাওয়ার জন্য সে খাদে পড়েছে বা বামে যাওয়ার জন্য সে ভালো রাস্তায় গেছে, এই যে যাওয়াটা সে নিজে নিজেই লার্ন করতে পারে। মানে সে এনভায়রনমেন্ট থেকে সে অ্যাকশনও করবে, অ্যাকশন করার পরে তার যে অভিজ্ঞতা হচ্ছে সেই অভিজ্ঞতা থেকে লার্নিং করতে পারবে। এটা হচ্ছে যে 3 লেয়ার, এই জন্য এটা মোস্ট পপুলার। পাইপলাইনিং হচ্ছে ফাস্টার লেয়ার। এটা হচ্ছে সাবসাবশন লেয়ারই তোমার হচ্ছে, কিন্তু এটা হচ্ছে ফাস্টার লেয়ার কেন বলা হয়? এটা হচ্ছে প্যারালাল প্রসেসিং। সাবসাবশন সাবসাবশন আর্কিটেকচার যেটা হচ্ছে সিরিয়াল প্রসেসিং। পাইপলাইন পাইপলাইন যে তোমরা জানো, পাইপলাইন মানে শব্দটা প্রথম পেয়েছিলে তোমরা মাইক্রোপ্রসেসরে, যেটা হচ্ছে যে ওই কোর্সটাও আমি নিয়েছিলাম। পাইপলাইনিং মানে হচ্ছে যে এখানে হচ্ছে প্যারালাল প্রসেসিং সম্পন্ন হয়। তো এটা যদিও সাবসাবশন লেয়ার, কিন্তু এটা একটু ফাস্টার। তার কারণ হচ্ছে যে এটা হচ্ছে প্যারালাল প্রসেসিং। যেমন হচ্ছে যে আমরা যে অনেক সময় মেটাল ডিটেক্টর বা এই ধরনের রোবট গুলোকে ব্যবহার করি, একসাথে হচ্ছে যে তারা সামনের দিকেও আগায় এবং হচ্ছে যে তোমার হচ্ছে যে মেটালও সেন্স করে, একসাথে প্যারালাল প্রসেসিং যে ঘটে অ্যাজ এ হিউম্যানের মতো হাঁটতেছে আবার মাথায় চিন্তাও করছে। ঠিক এরকম পাইপলাইনিং আর্কিটেকচার এই ধরনের। এটা যদিও এটা হচ্ছে যে লোয়ার আর্কিটেকচার, কিন্তু মাল্টি প্রসেস হওয়ার জন্য এটা অনেক সময় অনেকটা ফাস্টার হিসেবে কাজ করে। কখনো কখনো হাউবার দা স্পেসিফিক মডিউল অনেক সময় 3 লেয়ারে এটা ব্যবহার করা হয়, কিন্তু মূলত এটা যাত্রা শুরু হয়েছিল সাবসাবশন থেকে, সিরিয়াল প্রসেসিং থেকে প্যারালাল প্রসেসিং এ এটা এসেছিল। ঠিক আছে, এইখানে এরকম একটা পাইপলাইনিং লেয়ারের বিভিন্ন ধরনের অবস্থাটা বলেছে যে সেন্সর ইন্টারফেস, পারসেপশন, প্ল্যানিং এন্ড কন্ট্রোল এবং ইউজার প্রত্যেকটাই দেখো এখানে সব দিক দিয়ে সেন্স করছে। ইউজার ইন্টারফেস, টাচ স্ক্রিন, ওয়্যারলেস, এইসব মানে এই একটা উদাহরণ হিসেবে দিয়েছে। এই পাশে যেমন ইউজার ইন্টারফেস আছে, এই পাশে আবার সেন্সরও আছে। এনভায়রনমেন্ট থেকে সে জিপিএস সিস্টেম এগুলো, যেমন আমাদের মোবাইলটাও অনেক সময় পাইপলাইনিং প্রসেসিং করে। যেমন আমাদের মোবাইল যেমন একসাথে ভিডিও দেখায়, আবার হচ্ছে যে একসাথে সে জিপিএস ট্র্যাকিং, সে কোন পাশে উল্টে আছে না সোজা পাশে আছে বা কাত হয়ে আছে, সেটাও সে একসাথে হ্যান্ডেল করতে পারে। আবার এখানে কল আসলেও সে কলটাকে রিসিভ করতে পারে। যদিও না, মোবাইল আবার কল আসলে সবকিছুকে বন্ধ করে দেয়, ব্লক করে দেয়, তখন সে সিঙ্গেল প্রসেসিং হিসেবে কাজ করে, মাল্টি প্রসেসিং কাজ করতে পারে না। হ্যাঁ, মাল্টি প্রসেস করতে পারে না। তো এইখানে যেমন হচ্ছে যে সেই এনভায়রনমেন্টকে পারসেপশন করতেছে, এনভায়রনমেন্ট থেকে সেন্সও করতেছে, প্ল্যানিং এবং ডিসিশন নিচ্ছে, ইউজার ইন্টারফেস, এই ধরনের সবগুলো কাজ একসাথে এট এ টাইম সে করছে। এবং এই জন্য তারপর সে গ্লোবাল সার্ভিস, এই জন্য গ্লোবাল সার্ভিসটা অ্যাড হয়ে গেলে এটা 3 লেয়ারে চলে গেল। এই ধরনের লেয়ার হলে সেটা পাইপলাইনিং আর্কিটেকচার। তো এই হচ্ছে মোটামুটি রোবোটিক্স। আর রোবটের ডোমেইন যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, এগুলো তো তোমরা জানো, এগুলা নতুন করে বলার কিছু নেই। এইখান থেকে যে সংজ্ঞাগুলো আমি যেগুলো উচ্চারণ করলাম এগুলো একটু পড়বা। আর হচ্ছে যে এইখান থেকে এই বইটা থেকে 2-3 পাতা আছে, এখানে রোবোটিক্স এর সংজ্ঞাগুলো এগুলো একটু পড়বা। এখানে বিশেষ করে যে রোবট লোকোমোশন, মানে আর হচ্ছে যে রোবটের হচ্ছে যে কম্পিউটার ভিশন, যেটা কম্পিউটার ভিশন সংজ্ঞাটা পড়বা, কম্পিউটার ভিশন সংজ্ঞাটা পড়বা। আর কিছুই যথেষ্ট থাক। ঠিক আছে, পড়ার তো শেষ নাই। এ পর্যন্তই। তোমাদের পরীক্ষা কবে আমার কোর্সে? আমার কোর্সে পরীক্ষা কবে? হ্যালো, আছো নাকি অন করে দিয়ে চলে গেছে সবাই? স্যার আমি চেক করছি, রাখি স্যার। চেক করতেছি স্যার। চেক করতেছে মানে স্যার 23 তারিখে স্যার, 23 তারিখে। 23 তারিখ? 23 তারিখে আমার কতগুলো পরীক্ষা পড়ে গেছে, সব 23 তারিখে আটকে। ওকে, ঠিক আছে, 23 তারিখে। তো 23 তারিখে তো তাহলে তো আমিও তো ওই দিন একটা তোমাদের পরীক্ষা নেব। আর আমি অ্যাসাইনমেন্ট তোমাদের আজ এবং কালকের ভিতরে দিয়ে দিব। তোমরা অ্যাসাইনমেন্ট গুলো আমাকে তোমাদের পরীক্ষার পরে বা আগে আগে দিলে ভালো, কেন অ্যাসাইনমেন্টের উপর প্রশ্ন আসতে পারে, তাহলে পড়া হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। তো আজকে রাতে তোমাদের ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। হ্যাঁ, তো আচ্ছা অ্যাসাইনমেন্ট দিবা, আর হচ্ছে যে পরীক্ষার দিন একটা ছোট্ট একটা পরীক্ষা দিবা, ফাইনাল পরীক্ষার পরে একটা আধা ঘন্টা না 20 মিনিটের মতো, 20 মিনিটের মতো, 20 মার্ক বা 15 মার্ক। ঠিক আছে, 20 মার্কের আর কি, 20 মার্কের। জি স্যার। ঠিক আছে, এ পর্যন্তই। ভালো থাকো তাইলে।